তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জামাতের নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির তারেক রহমানকে ধন্যবাদ জানাইছে। খুশি হয়েন না, খুশি হয়েন না। একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রতিপক্ষ যখন আপনাকে ধন্যবাদ জানাবে, আপনার প্রশংসা করবে, তখন মনে রাখবেন আপনার পিছন দিক দিয়ে বাঁশ দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। যে কোনো সময় চেল চালাইয়া বাঁশটা দিয়ে দিবে। আপনাদের কয়েকটা কথা মনে করে দেই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, চেল চালাইয়া বুঝা যাবেন যে জামাতের নেতা কেন তারেক রহমানকে ধন্যবাদ জানালো, একই সাথে তারেক রহমানকে আর কি কি করতে বললো। ওইটা করলে তারেক রহমান হয়ে যাবে সম্রাট। কেন তিনি সম্রাট বানানোর জন্য তারেক রহমানের প্রশংসা করছে সেইটা ক্লিয়ার করে বলতেছি, একবারে চেলচেলায় বুঝে যাবেন। আপনাদের একটা কথা মনে আছে, এই নির্বাচনের আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ভারতের দুইজন ব্যক্তি গোপন বৈঠক করেছিল এবং সেই বৈঠকের কথা গোপন রাখার কথা বলেছিল ভারতের ওই দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তিকে সেটা আপনারা এখন পর্যন্ত জানতে পারছেন? জানতে পারেন নাই। জানায় দিতাছি সেই দুইজন ব্যক্তিকে। আর কেন এই জামাতের আমিরের সাথে বৈঠক করার পরে সেইটা গোপন রাখতে বলছে। আপনাদের আরেকটা বিষয় বলি, শেখ হাসিনার 5 তারিখে পতন হবে, আওয়ামী লীগ সরকারের 5 আগস্ট পতন হবে। এইটা কি শেখ হাসিনা জানতো না? শেখ হাসিনার সময় ভারতের বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াইছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার পক্ষে কাজ করছে, বাংলাদেশের সব প্রশাসন শেখ হাসিনাকে মাথায় তুলে নাচছে। এই এত কিছু ক্ষমতা শেখ হাসিনার যখন ছিল, তখন শেখ হাসিনা বুঝতে পারে নাই যে 5 তারিখে তার পতন ঘটবে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। শেখ হাসিনার কানে কি এই কথা পৌঁছা দেয় নাই? 100% দিয়েছিল। কারা দিছিল সেটাও আপনাদেরকে জানাচ্ছি। যদি শেখ হাসিনা না জানতো, আওয়ামী লীগের নেতারা যদি না জানতো, তাহলে 5 তারিখের আগেই এই যে ঢাকার মেয়র তাপস কিভাবে চলে গেল, শামীম ওসমান চলে গেল, আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে চলে গেল, তারা কি জানতো না যে 5 তারিখে পতন ঘটবে? 5 তারিখে আওয়ামী লীগের পতন ঘটবে, শেখ হাসিনা চলে যাবে। এইটা তারা অনেক আগে থেকেই জানতো। শুধু আওয়ামী লীগ জানতো তাই না, আপনারা নাহিদ ইসলামের একটা কথা শুনছেন না? নাহিদ ইসলাম বলছে না যে আমরা 4 তারিখেই জানি 5 তারিখে আওয়ামী লীগের পতন ঘটবে, শেখ হাসিনা পালাই যাবে, এবং ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানোর জন্য তারা 4 তারিখে অফার দিছিল। তারা জানলো কিভাবে? তাদেরকে কে জানালো যে শেখ হাসিনা 5 তারিখে চলে যাবে, 5 তারিখে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে আসবে, তারা এই ছাত্র জনতাকে আটকাবে না? এটা কিভাবে জানলো? এখন মূল রহস্য আপনাদের কাছে ফাঁস হয়ে যাবে। আসলে আসল ঘটনা কি? একটা জিনিস মনে রাখবেন, প্রতিবেশী দেশের উপরে প্রতিবেশী দেশের একটা ভূমিকা থাকে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের কিন্তু একটা ভূমিকা আছে। সেটা আপনারা কেউ বিশ্বাস করেন বা না করেন, আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে ভূমিকা আছে কিনা। দেখেন, ভারতে যখন রাজনীতি করা হয়, তখন বাংলাদেশকে নিয়ে কিন্তু কথা বলা হয়। এই শুভেন্দু অধিকারী ভারতের কলকাতায় সে বিজয়ী হলো। বাংলাদেশ যখন রাজনীতি করে, এই যে এনসিপি জামাত যখন দেখবেন স্লোগান দেয়, তখন বলে দিল্লি না ঢাকা। তার মানে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা প্রভাব আছে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনেকবার ভারত চেঞ্জ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় যখন বিরোধী দল খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ভারতের হাই কমিশনার এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের কাছে গিয়া মিটিং করছে, এরশাদরে রাজি করাইছে, রাজি করে নির্বাচনে নিয়ে আসছে। তখন নির্বাচন হইছে এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসছে। বুঝতে পেরেছেন প্রতিবেশী দেশগুলোর এই প্রতিবেশী দেশের রাজনীতির উপরে কি কি ভূমিকা রাখে? ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের মানে বাংলাদেশের ভিতরে আইসা তারা কি পরিমাণ প্রভাব খাটায় সেটা কিন্তু আমরা অতীতে দেখছি। এখন জামাতের এই নেতা তারেক রহমানকে হঠাৎ করে ধন্যবাদ জানালো, আবার বলল যদি আরো কিছু কাজ করেন তাহলে আপনি হয়ে যাবেন সম্রাট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে আপনাকে সবাই মাথায় তুলে রাখবে। তারেক রহমানকে কেন ধন্যবাদ জানাইছে? এই যে যেই একটা ব্যারেজ তৈরি করার কথা বলেছে, পানামা ব্যারেজ, এই ব্যারেজ যদি তৈরি করা হয়, এই ব্যারেজের প্রকল্প অনুমোদন হয়েছে, এই ব্যারেজ যদি তৈরি হয়, তখন ভারতের পানির তিস্তা প্রকল্প যে পানির, এই পানির উপরে একটা চাপ পড়বে।
ভারত নিশ্চয় খুশি হবে না, ভারতের মনের মধ্যে একটা রাগ সৃষ্টি হবে। এরপরে তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন করে তারেক রহমান চীনের মাধ্যম দিয়ে, তখন ভারতের আরেকটু রাগ হবে। ভারতের রাগ যখন তারেক রহমানের উপরে হবে, তখন বিএনপি সরকারের উপরে বিলা হবে ভারত। এই সুযোগটা নিবে জামাতি ইসলাম। তখন তারা ওই যে গোপন বৈঠকের কথা বলছিলাম, নির্বাচনের আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দুইজন গোপন বৈঠক করছে, মনে আছে? এই গোপন বৈঠকে কি হয়েছে সেটা এখন বুঝতে পারবেন। এখন ভারত যখন বিএনপির উপরে বিলা হবে, বাংলাদেশের উপরে বিলা হবে, তখন ভারত চাইবে বিএনপি সরকারকে ক্ষমতা রাখা যাবে না। এমনিতেই ভারতের এক সাংবাদিক বলছে, ওই যে কি যেন নন্দী, চন্দন নন্দী নাকি, সে বলছে যে নির্বাচনের আগে তারেক রহমানের সাথে ভারতের পক্ষ থেকে অনেকবার বৈঠক করা হয়েছে। তারেক রহমানকে বলা হয়েছে যে আপনি ক্ষমতায় যদি যান, তাহলে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে মামলা দেওয়া আছে সেই মামলা তুলে নিতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলা খারিজ করে দিতে হবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে হবে। তারেক রহমান একটাও করে নাই, একটাও করে নাই। উল্টা সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করা হয়েছে। তার মানে চন্দন নন্দীর কথা যদি সত্যি হয়, তাহলে ভারত এই বিএনপির উপরে বিলা হয়ে আছে। দ্বিতীয়ত, এই পদ্মা ব্যারেজ যদি হয়, তখন আবারও ভারত বিএনপির উপরে, মানে তারেক রহমানের উপরে বিলা হবে। এরপরে তিস্তা প্রকল্প নিয়ে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে, তিস্তা প্রকল্প যদি পানি বন্টন সঠিকভাবে না হয়, তাহলে ভারতের সাথে বন্ধুত্ব করা বাংলাদেশের পক্ষে সহজ হবে না। এইটা নিয়ে যদি ভারতকে আবার চাপ দেয় বিএনপি সরকার, তখন ভারত আবারও বিলা হবে। যদি ভারত রাজি না হয়, তাহলে তিস্তা প্রকল্প চায়নার হাতে দেওয়ার কথা শুনতেছি, সেটা যদি দেয়, ভারত তখন আরো ক্ষিপ্ত হবে। এই ভারত ক্ষিপ্ত হলে সুযোগ পাবে জামাতি ইসলাম এনসিপি। তলে তলে ভারতের সাথে ঠিকই ঘুটু লাইন করবে, ঘুটু লাইন। ঘুটু লাইন কইরা কিভাবে এই আওয়ামী লীগের মতো বিএনপিরও পতন ঘটানো যায়, সেইটাই কিন্তু করবে এই জামাত এনসিপি। বিষয়টা মনে রাখতে হবে। বিএনপির সরকারকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। আমি বলতেছি না যে ভারতের সাথে, মানে ওই যে শেখ হাসিনার যে সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এই সম্পর্ক নয়। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। একই সাথে এই সম্পর্কের মধ্যে দুই দেশেরই সুযোগ সুবিধা থাকবে, কেউ বেশিও না, কেউ কমও না। প্রতিবেশী দেশ হিসেবে যেই সম্পর্ক থাকার কথা, ঠিক সেই সম্পর্কই থাকবে। এমন ভাবে চলতে হবে, না হইয়া ওই যে বিএনপির প্রতি ভারতকে বিলিয়া, মানে বিলা করে দিয়া আরেকটা দল সুযোগ নিবে, সেই সুযোগ দেওয়া যাবে না। সেই সুযোগ দিলে ভবিষ্যতে সমস্যা আছে। আমি আবারও বলতেছি যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা প্রভাব আছে, ভারতের রাজনীতিতে বাংলাদেশের একটা প্রভাব আছে। এই প্রভাব থাকেই। বাংলাদেশ যদি চাই বা একটু সিস্টেম করে, তাহলে ভারতের রাজনীতি অনেকটাই চেঞ্জ করে দিতে পারবে। আর ভারত যদি চাই, বাংলাদেশের রাজনীতিটা অনেকটা ঘুরিয়ে দিতে পারবে। এটা স্বাভাবিক। এটা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা বিশ্লেষক তারা ভালো বোঝে। তো এখন এই যে জামাত আবার বলতেছে তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে যদি চাপ দেন, তাহলে আপনাকে বাংলাদেশের জনগণ সম্রাট হিসাবে মাথায় তুলে রাখবে। ঘটনা সত্য, কিন্তু এমন কিছু করা যাবে না যে ভারত এখানে বিলা হোক। আমরা আমাদের সুবিধাগুলো নিব দুই দেশের সম্পর্কের মাধ্যমে। ওই দেশকে, মানে একবারে যেটা অবাস্তব কিছু চুক্তি, সেই চুক্তিও করা যাবে না। আবার শুধু ভারতের সুবিধা হোক, সেই চুক্তিও করা যাবে না। ভারতের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রাখতে হবে, বিজনেস সম্পর্ক, মানে ব্যবসায়িক সম্পর্ক, এবং প্রতিবেশী দেশে যে যে সম্পর্ক, সেই সম্পর্ক রাখতে হবে। কিন্তু ভারতকে ওই যে জামাতের কথা শুনে, এনসিবির কথা শুনে ভারতকে রাগায়া দিয়ে সেই সুযোগ জামাত এনসিবি নিবে, সেই সুযোগটাও কিন্তু দেওয়া যাবে না। তাই সাবধানতার সহিত সব কাজ করতে হবে বিএনপির, আমি এটা মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।